এই বান্দির মেয়ে, জানালার কাছে কি তোর ঠান্ডা লাগে? থামলো মুগ্ধ, তার ক্ষিপ্ত দৃষ্টি যুগল আচমক থমকালো সপ্তদশীর ছলছল চোখ দুটোর পানে। অমনি নিজের সকল রাগ ভুলে গেলেন রূঢ় মানব, হয়ে উঠলেন অস্থির। তক্ষুনি ছুটে এসে আচমকা হাঁটু গেড়ে বসলো মেয়েটার সম্মুখে। অস্থিরতায় নিজের চিরাচরিত খোলস ছেড়ে দিয়ে দু হাতের শক্তপোক্ত রুক্ষ তালুর আজলায় আলতো করে ঠেকিয়ে ধরল মাহির নরম তুলতুলে মুখটা। অতঃপর কণ্ঠে একরাশ বিচলিত ভাব ঢেলে শোধালো, কি হয়েছে তোর সিগনোরা? এই মেয়ে, কাঁদছিস কেন তুই? আমি তো এখন মারি না তোকে। এই সিগনোরা, কথা বল, কাঁদিস না। দেখ আমায়, আমি কিছু বলেছি তোকে? আরে তাকা না আমার দিকে, কান্না থামা। আমার কেমন কেমন যেন লাগছে। তরাত শক্ত দৃষ্টি নিয়ে তাকালো মাহি। সম্মুখের সুদর্শনের সুশ্রী মুখখানা দেখেও আজ গলল না সে। উল্টো নাক মুখে তার আচমকা লেপ্টে গেল এক আকাশ সম ঘৃণা। সে তক্ষুনি নিজের গাল থেকে ঝটকা দিয়ে হাত সরিয়ে দিল রূঢ় মানবের হাত। তার অমন কাণ্ডে হতভম্ব মুগ্ধ। কপাল কুঁচকে তাকাতেই মেয়েটা কেমন কর্কশ কণ্ঠে ঝাঁঝিয়ে বলে উঠল, দূরে সরুন জানোয়ার লোক, খবরদার আপনার ওই অপবিত্র হাত দিয়ে আমাকে ছোবেন না। এক্ষুনি আপনার এই মুখ থেকে টেনে খুলে ফেলুন এমন কপটের মুখোশ। হতভম্বের শীর্ষে পৌঁছালো মুগ্ধ। তৎক্ষণাৎ জল কটমট করে ফুটিয়ে গমগমে গলায় আওড়ালো, মুখ সামলে কথা বল, বান্দির মেয়ে। মাহিয়াজ শুনতে নারাজ। তক্ষুনি বসা ছেড়ে উঠে দাঁড়ায় মানবী। রণচণ্ডীর ভাব ধারণ করে এক আকাশসম দুঃসাহস নিয়ে আচমকা টেনে ধরে রূঢ় মানবের কোটের কলার। মানবীর এহন দুঃসাহসিক স্পর্ধায় মুহূর্তেই রং পাল্টে গেল নির্দয় মানবের সুশ্রী মুখমণ্ডলে। সেথায় এবার ভর করল এক অদৃশ্য আগুন। চোখ দুটো তক্ষুনি লাল বর্ণ ধারণ করলো মুগ্ধের। অথচ মাহি আজ মোটেও ভয় পেল না সে সবে। উল্টো বসে থাকা রূঢ় মানবের কলার টেনে টেনে শুধালো, কেন? আমি কেন মুখ সামলে কথা বলবো? আপনি যখন তখন যার সাথে নিজের হিংস্রতা দেখাতে পারবেন, নিজের চরিত্রহীনতার পরিচয় দেবেন, আর আমি বললেই দোষ? সহজা হাত দুটো মুষ্টিবদ্ধ হলো মাফিয়া বেস্টের। ঘাড়ের সবকটা রক ফুলে উঠল ধপ করে। দৃঢ় চোয়ালখানা সেই কি কটমট ভাব। তবুও নিজের উপচে পড়া রাগগুলো নিয়ন্ত্রণের শেষ চেষ্টা নির্দয় মানব দাঁতে দাঁত চেপে কিরমির করে কণ্ঠে আওড়ালো, হাত সরা বান্দির মেয়ে, না হলে এ হাত আর হাতের জায়গায় থাকবে না। অন্য সময় হলে হয়তো যুবকের এহন ভয়ানক কিরমির কণ্ঠে ভয়ে ছুটতে পালাতো মাহি। তবে আজ ব্যাপারটা ভিন্ন। মেয়েটা কেমন পরক্ষণে অগ্নিমূর্তি ভাব নিয়ে হিসিয়ে শুধালো, কেন? কি করবেন? মারবেন আমায়? হাত ভেঙে দেবেন আমার? নাকি ওই মেয়েটার মতো আমাকেও ভোগ করবেন? তরাক অগ্নিদৃষ্টি তাক করলো মুগ্ধ। দাঁতে দাঁত চেপে হুঙ্কার ছুড়ে বলল, হোয়াট দ্য ফাক আর ইউ ট্রাইং টু সে? ঠোঁটের কোণে ব্যথাতুর ছাপ ফুটল মাহির। পরপরই দাগিরা কণ্ঠে আওড়ালো, নাথিং মাচ বিস্ট। আমি তো ভুলেই গিয়েছিলাম যে পুরুষের প্রতি রাতে নতুন নতুন শয্যাশায়ী প্রয়োজন পড়ে, তার কাছে মেয়ে হিসেবে থোড়ায় রেহাই পাবো আমি। ঠিক যেমনটা রেহাই পাইনি বেচারি মেয়েটা। শি হ্যাজ বিকাম প্রেগনেন্ট, অথচ তার এখনো বিয়েই হয়নি। তাহলে কে করলো তার এত বড় সর্বনাশ? আপনি তো করেছেন, তাই না? একজন দুশ্চরিত্রের কাছে। কথাটা শেষ হবার পূর্বেই সপ্তদশীর সুদীর্ঘ কমল কণ্ঠনালী বরাবর আচানক আক্রমণ বসল রূঢ়মানবের হিংস্র থাবায়। মুহূর্তেই বাকরুদ্ধ মাহি। কণ্ঠনালীর ব্যথায় কুঁচকে যাচ্ছে মুখ, বোধ হয় এক্ষুনি ভেঙে গুড়িয়ে যাবে ভেতরে। সপ্তদশী তৎক্ষণাৎ দুহাত নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত হলো। ঠিক তখনই তার কর্ণকুহরে পৌঁছালো রূঢ়মানবের বজ্রকঠিন হুঙ্কার, কুত্তার বাচ্চা, কি বললি তুই? আমি দুশ্চরিত্র? জানোয়ারের বাচ্চা, কোন সাহসে আমাকে এ কথা বলিস তুই? তুই কে? সপ্তদশীর পেলব মুখখানা লাল হচ্ছে ক্রমশ। নিঃশ্বাস আটকে যাচ্ছে তার। অথচ রূঢ় মানব সমান তালে হাতের জোর বাড়াচ্ছে। তার মাথা ভর্তি অদৃশ্য আগুন। কানে এখনো বাজছে মেয়েটার দেওয়া সকল অপবাদ। যুবক ফের এক হুঙ্কার ছুড়ে তক্ষুনি নিজ শক্তপোক্ত হাতের জোরে শূন্যে উঁচিয়ে তুলল মানবীকে। মুখবয়বে আগুন লেপ্টে হিংস্র আহত বাঘের ন্যায় গর্জন তুলে আওড়ালো, কোন সাহসে আমার সঙ্গে গলা উঁচিয়ে কথা বলিস তুই, জানোয়ারের বাচ্চা?
দুদিন ভালোভাবে কথা বলেছি বলে ভুলে গিয়েছিস আমি কে? তোর সাথে আমাকে ভালো হতে দিবি না তুই কুত্তার বাচ্চা? যুবক থামছে না, মাত্রাতিরিক্ত রাগে থরথর করে কাঁপছে তার মুখবয়ব। ওদিকে মাহি প্রায় জ্ঞান হারালো বলে ছটফটানি বাড়ল কয়েক গুণ। নির্দয় মানবের উপচে পড়া রাগের মাঝেও বুকের খাঁচায় বন্দিরত হৃদয়খানা বোধহয় লাফিয়ে উঠল পর মুহূর্তেই। সে আর পারল না মেয়েটাকে উঁচিয়ে রাখতে। তক্ষুনি হাতটা নামিয়ে ফেলল রুর মানব। তা ছাড়া পেতেই হাঁপাচ্ছে মাহি। পাগলের ন্যায় নিঃশ্বাস টানছে মেয়েটা, মুগ্ধ অস্থির। উদ্ভ্রান্তের ন্যায় নিজের ঘাড়ে একের পর এক জোরালো চপেটাঘাত বসিয়ে যাচ্ছে রুরু মানব। কান দুটোয় কেন জানি বেজে চলছে মেয়েটার কথাগুলো। সে তো ভুলতে চাইছে, তবে পারছে না কেন। মুগ্ধ তরাক অগ্নিদৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। বাজ পাখির ন্যায় এগিয়ে এসে আচমকা ছো মেরে সপ্তদশী গ্রীবাদেশ আঁকড়ে হিসহিসিয়ে জিজ্ঞেস করে ওঠে। কে বলেছে তোকে এইসব? কাছে মাহি, ভেঙেছে কণ্ঠ, তবুও ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ালো। মেড? চোয়াল শক্ত হলো মনস্টারের। তৎক্ষণাৎ শক্ত হাতে মাহির বাহু আঁকড়ে মেয়েটাকে টানতে টানতে নিয়ে গেল কক্ষের বাহিরে। করিডোর দিয়ে হাঁটার সময় বজ্রকণ্ঠে হুঙ্কার ছুড়ে বলে, গার্ডস, সবাইকে একত্র করো। হুকুম তামিল হলো যথার্থ। মনস্টারের একটা হুঙ্কারে তখনই নিজেদের কাজকর্ম ভুলে সবাই কেমন একযোগে একত্রিত হলো গ্রাউন্ড ফ্লোরে। মুগ্ধ চরম ক্ষোভে সিঁড়ি বেয়ে নামছে কাপত্রীয় সপ্তদশী যুবকের অমন জোরালো পায়ের সঙ্গে তাল মিলাতে গিয়ে হোঁচট খাচ্ছে বার কয়েক। তা নজরে পড়তেই রুর মানব ছেড়ে দিল মেয়েটার হাত। নিজে নিজেই ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল গ্রাউন্ড ফ্লোরে। কলামবন্ধ আকারে দাঁড়িয়ে আছে বাড়ির সকল মেড, নতমস্তকে ততস্থ সকলে। মনস্টার ছুটে এসে উম্মাদের ন্যায় শুরু করলো প্রহার। হাতে একখানা চাবুক তার, যার প্রতিটি জোরালো আঘাতে পিষ্ট হচ্ছে মেয়েদের নরম গায়ের ত্বক। যে আঘাতের জোরে মেঝেতে লুটিয়ে পড়ছে সকলে। রুর মানব থামছে না, চালাচ্ছে জোরালো হাতের চাবুক। আজ বহুদিন পর নিজের সেই চিরচেনা উন্মাদনা দেখাচ্ছে সে। হিংস্র কণ্ঠে গর্জন তুলে আওড়াচ্ছে, কোন কুত্তার বাচ্চা প্রেগনেন্ট হয়েছিস? সামনে আয়, এক্ষুনি সামনে আয়, নয়তো সব কটাকে একসাথে জ্যান্ত কবর দিব আমি। তক্ষুনি আফ্রিকান মেড কাঁপা কাঁপা বদনে হাত উচালো। তীব্র আঘাতে মুচড়ে গিয়েছে রমণী। বাঁধভাঙা কান্না জুড়ে বলে ওঠে, আমি আমি মনস্থার। এক মুহূর্ত থমকালো মুগ্ধ। তড়িৎ বেগে ছুটে এলো রমণীর দিকে। নির্দয় হাতে আচানক মেয়েটার চুলের গোছা খামচে ধরে কটমট করতে করতে আওড়ালো, ইউ বিচ, কার সাথে করেছিস এসব? আমার প্যালেসে কার সঙ্গে করেছিস এসব? রমণী কাঁপছে। উত্তর দিতে দেরি হচ্ছে বিধায় মনস্টারের শক্ত হাতের তীব্র প্রহার ফের চলল তার মুখমণ্ডলের। বেচারি আর সইতে না পেরে তক্ষুনি বলে ওঠে, ইটস হাইম্যান, ইউর শেফ মনস্থার। মুহূর্তেই বাজ পড়ল সপ্তদশীর মাথায়। দুলে উঠল তার ক্ষুদ্রকায় বদন। রুর মানবের রাগের তোড়ে থরথরে মুখশ্রী ধীরে ধীরে তাক হলো মাহির পানে। তার অগ্নিদৃষ্টিতে চোখ পড়তেই কণ্ঠ শুকিয়ে কাঠ হলো মাহির। মেয়েটা কেমন ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে কদম গোছাতে লাগলো। এদিকে মুগ্ধের এবার হুঁশ নেই। এক ঝটকায় আফ্রিকান রমণীকে ছেড়ে দিয়ে হুঙ্কার ছুড়ে অ্যাডউইনকে ডেকে বলল, অ্যাডউইন, আমার তলোয়ার দে। আটকে উঠে অ্যাডউইন কাঁপা কাঁপা হাতে তক্ষুনি তামিল করল মনস্টারের আদেশ। হাতে নিজের ধারালো তরোয়াল নিয়ে পরক্ষণেই যুবক ছুটতে লাগলো সিঁড়ির পানে। তা দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠে মাহি। ছুটন্ত হরিণীর ন্যায় দ্রুত বেগে ছুটে যায় সিঁড়ির দিকে। চিৎকার দিয়ে বলতে থাকে, আল্লাহ গো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আল্লাহ বাঁচাও। সপ্তদশী ছুটছে, পেছনে ছুটছে রুর মানব। চেঁচিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলছে, দাঁড়া জানোয়ারের বাচ্চা, আজকে তোরে পিস পিস করবো আমি। ভয়ে তটস্থ মাহি জলদি ছুটে এসে ঢুকে গেল কক্ষে। অতঃপর কোনরূপ উপায়ন্তর না পেয়ে তড়িঘড়ি করে গা লুকালো ওয়াশরুমে। এদিকে মুহূর্ত ব্যয়ে কক্ষে প্রবেশ করলো মুগ্ধ। হাতে ধারালো তরোয়াল নিয়ে এগুলো ওয়াশরুমের দরজার কাছে। শক্ত হাতে দরজার গায়ে চপেটঘাত চালিয়ে হুঙ্কার ছেড়ে আওড়ালো, এই বান্দির মেয়ে, দরজা খোল।
সেইড জাস্ট ওপেন দ্য ফাকিং ডোর গ্লুপায়া। সুদর্শনের এহনো হুঙ্কারে যেন কাঁপছে প্যালেসের প্রতিটা দেয়াল, সেই সঙ্গে কম্পন বাড়ছে সপ্তদশীর ক্ষুদ্রকায় বদনে। বলিষ্ঠ লোকটা বোধহয় এক্ষুনি দুয়ার ভাঙল বলে বেচারি কোনো মতে দৌড় আটকে সরে গেল 2 কদম। ভয়ার্ত কণ্ঠে থেমে থেমে আওড়ালো, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন প্লিজ। আর কোনোদিন এ কাজ করবো না। ওফ, জাস্ট শাট আপ অ্যান্ড ওপেন দ্য ডোর জানোয়ারের বাচ্চা। আজকে তোর একদিন আর আমার একদিন। তাড়াতাড়ি দরজা খোল, আজকে তোকে জাস্ট কোপাবো আমি। শক্তিশালী কাঠের দরজার গায়ে অনবরত চাপ বাড়ছে রুরু মানবের শক্তপোক্ত রুক্ষ হাতের। কাঁপছে চারপাশ। উন্মত্ত যুবকের এহনো হিংস্র কার্যকলাপে মুহূর্তের ভয়ে ছাপ ফুটল রমণীর পেলব মুখে। বিবর্ণতায় ছেয়ে গেল সুশ্রী গৌরবর্ণা মুখখানা। চোখ দুটো তার আতঙ্কে বিস্ফোরিত। গোলাপের পাপড়ির ন্যায় পাতলা অধর যুগল কাঁপছে মৃদু। সপ্তদশীর ক্ষুদ্রকায় বদনে নেমেছে আকাশসম কম্পন। নিঃশ্বাসের গতি দ্রুত এবং অগোছালো। মানবী সময় নিচ্ছে। অভ্যন্তরে কথা সাজানোর আক্ষেপিক উদ্যোগে তৎপর সে। বহু কষ্টে কম্পিত কণ্ঠনালী থেকে বেরুলো ভয়ার্ত বাক্যবাণ, ক্ষমা করে দিন বিস্ট। আমি আর কোনোদিন এভাবে বলবো না। রূঢ় মানবের সুশ্রী মুখমণ্ডলে ক্রোধের অনমনীয়তা বাড়ল বই কমল না। চোয়ালের রেখা হলো টান টান, ধারালো দাঁত কপাটি একে অপরের সনে রুষ্টতায় পিষ্ট হয়ে কেমন কটমট শব্দ তুলছে। বজ্রকণ্ঠিত কণ্ঠে হুঙ্কার ছুঁড়ে পরক্ষণেই বলে উঠল, ততদিনে তোর জিভ ঠিকঠাক জায়গা মতো থাকলে তো। দরজা খোল জানোয়ারের বাচ্চা, তোর জিব্বা আজকে টেনে ছিঁড়বো আমি। আটকে উঠে মাহি। শুকনো ফাঁকা ঢোক গিলে পরপর বলিষ্ঠ পুরুষের প্রতিটা কণ্ঠ করাঘাত। কাঁপছে দরজার পাল্লা, সেই সঙ্গে ধরফর করছে বোকা মানবীর বুক। মাহি ফের কদম পেছালো। এরই মধ্যে দরজার পাশ থেকে ধেয়ে এলো মুগ্ধের কঠিন হুঙ্কার, স্বেচ্ছায় দরজা খোল বেয়াদবের বাচ্চা, আদারওয়াইজ আমি কিন্তু এক্ষুনি দরজা ভেঙে ফেলবো। আর আমি একবার জোর করে ভেতরে ঢুকলে তোর কলিজা বের করে তারপরেই থামবো, মনে রাখিস। এ পর্যায়ে কাঁদো কাঁদো ভাব ধরল মাহির পেলব মুখখানা। রক্তিম হলো কোমল গাল দুটো। নিষ্পাপ ভঙ্গিতে বাচ্চাদের ন্যায় ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে আওড়ালো, বললাম তো সরি, ভুল হয়েছে আমার। আর কোনো দিন আপনার কলারে ধরবো না। দরজার ওপাশে থাকা ব্যক্তি সাপের ন্যায় ফোঁস চলমান। তার বা হাতের মুঠোয় আঁকড়ে রাখা ধারালো তরোয়ালের হাতল। ডান হাত রয়েছে মুঠোবন্দি। মাত্রাতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব আচানক দরজার গায়ে বসালো জোরালো ঘুষি। একবার দুবার পরপর বেশ কবার। কণ্ঠে ক্রূরতা ঢেলে শুধালো, তোর ভুলের মায়েরে বাপ, দরজা খোল বান্দির মেয়ে। তোর কত বড় কলিজা, তুই আমার কলার টেনে আমাকে চরিত্রহীন বলিস। গেট খোল, আজকে তোর কলিজা মাপবো আমি। দেখবো কয় মন ওজন হয়েছে তোর কলিজায়। এই দরজা খোল তুই। মাহি থামলো। কান্না ভুলে গোমরা মুখে তাকালো বন্ধ দরজার পানে। লোকটার কাছে এতবার ক্ষমা চাওয়ার সত্ত্বেও মুখ দিয়ে কী সব বলছে। আশ্চর্য, মানুষের দ্বারা ভুল বোঝাবুঝি হতেই পারে। মাহি কপাল গোছায়। কান্নাগুলো সব গলার কাছে আটকে রেখে ঢোক গিলল পরপর। চিরবিরিয়ে উঁচু কণ্ঠে আওড়ালো, এমন করছেন কেন আপনি? মানলাম আমার ভুল হয়েছে, তার জন্য সরি বলেছি না। শুনুন বিস্ট, ক্ষমা করা মানুষের মহৎ গুণ। ক্ষমা? ইউ বিচ, ক্ষমা মাই ফুট। একবার দরজাটা খোল শুধু, জনমের মতো ক্ষমা করব তোকে আজকে। মাহি গাল বাঁকায়। দুহাত বুকের কাছে বেঁধে রেখে দাঁড়িয়ে রয় চুপচাপ। ওদিকে দরজার কঠিন করাঘাত চলমান। ভাগ্যিস দরজাটা মোটা, নয়তো এতক্ষণে নিশ্চয়ই মেয়েটার গর্দান যেত। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা রূঢ় মানব দাঁত কিরমির করছে। কণ্ঠে ভরা অদৃশ্য ঝাঁজ নিয়ে বলে ওঠে, আমি ছাড়া এই পৃথিবীতে সবাইকে তোর বিশ্বাস করতে হয়, তাই না বান্দির মেয়ে? অথচ তোর বিশ্বাসের মাপদণ্ডে সবার উঁচুতে কেবল আমার নাম থাকার কথা ছিল। যুবকের মুখ নিষ্কৃত এমন অদ্ভুত হৃদয় নিংড়ানো বাক্যবাণ গিয়ে আচানক বিঁধল রমণীর কোমল হৃদয়ের মাঝে। দৃষ্টিতে তার লেপ্টে গেল বিভ্রম। কি বলল লোকটা? তার নিঃশ্বাসের মাপদণ্ডে কোনো লোকটার নাম থাকবে?
কে সে? ব্লাডি বিচ। এমন একটা জঘন্য মানুষ কেন তার বিশ্বাসের মাপদণ্ডে স্থায়ী হবে? সপ্তদশীর ছোট্ট মস্তিষ্কে জোর বাড়ালো কেবল। পেল না মানবের কোনো উত্থাপিত প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক তখনই রুর মানব ফের দাঁত খিচে আওড়ালো। দরজা খোল জানোয়ারের বাচ্চা। তক্ষুনি মুখ কুঁচকায় মাহি। চোয়াল করল শক্ত। অসভ্য বেয়াদব লোক। বড়দের সম্মান দিতে তো জানেই না, সেই সঙ্গে জানে না বিন্দুমাত্র আবল লেহাজ। কথায় কথায় অসভ্যদের ন্যায় গালাগাল করছে। সপ্তদশী বিরক্ত মুখে তৎক্ষণাৎ কণ্ঠ উঁচিয়ে চিরবিরিয়ে বলে, আশ্চর্য, আপনি কথায় কথায় গালাগাল করছেন কেন? ভুল করলে আমি করেছি, এর মধ্যে আমার বাবাকে টানছেন কেন বেয়াদ্দপ লোক? আরে ভাই, আপনাকে বলেছি না আই এম সরি, এতবার ক্ষমা চাওয়া। পথিমধ্যে বাকরুদ্ধ মাহি। জিভ খসে বাক্যটুকু বেরোনোর পর মুহূর্তেই দরজার গায়ে আঘাত হানল রুর মানবের প্রবল শক্তিশালী লাথি। এই বুঝি দরজাটা ভেঙে গুড়িয়ে পড়ল বলে। মাহি হতবাক, হতবুদ্ধের ন্যায় সম্মুখে তাকিয়ে থাকতেই ওপাশ থেকে ভেসে এলো মুগ্ধের হিংস্র গর্জন। ইউ বিচ, হোয়াট দ্য ফাক আর ইউ ব্ল্যাবারিং জানোয়ারের বাচ্চা? আমি তোর কোন জন্মের ভাই লাগি রে? দরজা খোল। তুই বান্দির মেয়ে, হাজবেন্ডকে ভাই ডাকতে লজ্জা করে না তোর, কুত্তার বাচ্চা? এক নিমিষেই বোধহয় আকাশ ভেঙে পড়ল সপ্তর্ষির মাথার ওপর। চোখ দুটো বিস্ময়ে ছুঁয়ে দিচ্ছে ললাট। বিস্ময়াবহে তক্ষুনি দূরত্ব বাড়ালো মানবীর। তীর তীর করে কাপড়টিও নরম ও ধৈর্যগোল। মস্তিষ্ক যেন ফাঁকা বনে গেল। কানের পাশ দিয়ে ভৌ ভৌ করে বাজছে কিছু, সেপ আওড়াচ্ছে একখানা শব্দ। হাজবেন্ড। অদৃশ্য অসারতা ভর করল মাহির সর্বাঙ্গে। মুখবয়ব জুড়ে অবদ্ধ ছাপ। আকাশসম অস্থিরতা ছেয়ে গিয়েছে অন্তর। সেই অস্থিরতা জের ধরে মাধবীর কাঁপা কাঁপা পা দুটো এগুলো। কম্পিত ক্ষুদ্রকায় বদনখানি মাতালের ন্যায় টলতে টলতে কোনো মতে এসে দাঁড়ালো দরজার সম্মুখে। পরক্ষণেই তার কাপড়প্রিয় হাত দুটো একযোগে আঁকড়ে ধরল দরজার নব। শরীরের সর্বশক্তি দিয়ে নবটা একটুখানি ঘোরাতেই খট করে খুলে গেল দরজা। আর অমনি ওপাশ থেকে এক টানে দরজাটা পুরোপুরি উন্মুক্ত করল মাফিয়া বিস্ট। পর মুহূর্তেই পলক ফেলতে না ফেলতেই ক্রুদ্ধ বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ল বেচারি সপ্তদশীর ওপর। তার শক্তপোক্ত হাতের হিংস্র থাবা আচমকা আক্রমণ করে বসল রমণীর রাজহংসীর ন্যায় সুদীর্ঘ কোমল কণ্ঠায়। সে কি জোরে তার হাত! মেয়েটা এক প্রকার ছিটকে নিয়ে গেল পেছনে। ঘটনার প্রবাহে অচল মাহি। জমিনে ঠেকছে পা দুটো। যুবকের রুক্ষ হাতে মুঠোয় কণ্ঠা চেপে রাখা তার শরীর হয়েছে দোদুল্যমান। ক্রুদ্ধ মানব আচানক পা থামালো। সপ্তদশীর পিঠ ঠেকলো ওয়াশরুমের তকতকে দেয়ালের সনে। হাতের জোর বাড়িয়ে মেয়েটার মুখপানে মুখ এগিয়ে এনে বজ্রকণ্ঠে চিরবিরিয়ে শুধালো, এবার তোকে কে বাঁচাবে, বান্দির মেয়ে? সপ্তদশী ধীরে ধীরে চোখের পর্দা সরালো। অনর দৃষ্টি তাক করলো যুবকের বাদামি চোখ দুটোর সনে। রুরমানবের সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই। সে কেমন সাপের ন্যায় ফোঁস করতে করতে আচমকা চপেটাঘাতের জন্য যেই না হাত উচালো, ঠিক তখনই সপ্তদশীর ভঙ্গুর কণ্ঠ পুরে অস্ফুট স্বরে বেরুলো, আপনি আমার কি? মুহূর্তেই থমকায় মুগ্ধ, থমকায় তার বাড়ন্ত আগ্রাসী থাবা। বাদামি চোখ দুটোয় ক্রুদ্ধ কালো ও তারা দুটো হুট করেই আটকে গেল মেয়েটার মায়াবী হরিণের নেত্রযুগলের গভীরে। এতক্ষণে মাথা ভর্তি অদৃশ্য আগুনগুলো কিভাবে যেন নিভে গেল ধপ করে। যুবক নিজেও সে বিষয়ে সন্দিহান। সপ্তদশী ফের ঠোঁট নাড়ল, কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, বলুন বিস্ট, আপনি আমার কে? যুবক হারিয়েছে কোথাও। মায়াবিনী বিধ্বংসী চোখ দুটোর উপচে পড়া মায়ার সংস্পর্শে এসে এক মুহূর্তের জন্য হারিয়েছে নিজের সকল ক্রূরতা। মেয়েটার কণ্ঠনালী বরাবর চেপে রাখা হাতখানা খানিক আলগা হয়ে নিয়ে সে কেমন অস্ফুট গম্ভীর শান্ত গলায় শুধালো, আমি তোর সব। তরাক অস্থির হলো মাহি। দুহাতে জোরে তক্ষুনি আঘাত বসালো রুরমানবের রুক্ষ বক্ষ ভাগে। এহেন অতর্কিত আক্রমণে এক কদম পিছিয়ে গেল মুগ্ধ। গভীর নেত্র সম্মুখ বানে তাক করেই
রেখে মানবী যেমন কেমন চিৎকার দিয়ে আওড়ালো। না, আপনি আমার কেউ না, কেউ না, আপনি কেউ না। যুবকের গভীর দৃষ্টিতে বিন্দুমাত্র হেলদোল নেই, সেথায় এবার আধিপত্য জানান দেওয়ার প্রবল আকাঙ্ক্ষা ভর করেছে যেন। পাহাড় সমদেহটা টান টান করে নিয়ে মুগ্ধ ধীর কদমে এগিয়ে এলো মাহির পানে। ঠোঁটের কোণে পুরো বক্র হাসির রেশ টেনে বলল, তুই বললেই হলো। টকবগের আগে মুহূর্তেই ফেটে পড়ল মাহি। তড়াক করে জ্বলে উঠল তার চোখ দুটো। অক্ষিকটুর সামান্য অশ্রুর উপস্থিতিতে আখিদয়ের মায়া বেড়েছে বহুগুণ। মুগ্ধ কেমন তুষ্ট দৃষ্টিতে এক মনে চেয়ে রইল সেদিকে। তার পা দুটো মাহির মুখোমুখি এসে দাঁড়াতেই সপ্তদশী কেমন সন্দিহান গলায় চিৎকার দিয়ে জিজ্ঞেস করে উঠে, কি করছেন আপনি আমার সাথে? কোন রহস্যের ভিত্তিতে এত বড় একটা কথা আপনার মুখ দিয়ে বের হচ্ছে? সত্যি করে বলুন বিস্ট। থমকালো মুগ্ধ, সামান্য কাত করল ঘাড়, ধারালো দাঁতের রুষ্ট চাপে পৃষ্ঠ করল নিম্নাংশের অধর। পরক্ষণেই মেয়েটার ঘাড়ের পেছনে নিয়ে গেল নিজের ডান হাতের উষ্ণ করতল। সেথায় মৃদু টান বসিয়ে এক ঝটকায় মানবীর সুশ্রী মুখশ্রী নিজের সন্নিকটে এগিয়ে এনে থমকালো মুগ্ধ। ঘাড় নামিয়ে নিজের এলোমেলো চুলের আবৃত কপালখানা আলতো করে ঠেকালো মেয়েটার মসৃণ ললাটের সনে। ঠোঁটের কোণে চমৎকার হাসি ঝুলিয়ে মুগ্ধ কেমন বিমুগ্ধ কণ্ঠে আওড়ালো, এত তাড়াতাড়ি সবটা জেনে যাবি? আর কটা দিন না হয় ধৈর্য ধর। তড়িৎ নড়ে চড়ে উঠে মাহি, কণ্ঠে অদৃশ্য আগুন ঢেলে শুধালো, না, এক্ষুনি বলুন সবটা। কোন অকাজ করেছেন আপনি? কোন দোহায়ে নিজেকে আমার... রমণীর কপালে কপাল ঠেকিয়ে রাখা অবস্থায় বাঁকা হাসে মুগ্ধ। পরপরই সন্দিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ল। তোর বাকিটুকু জিভের ডগায় আটকে আটকে আছে। সপ্তদশীর আওড়াতে গিয়ে যত বিপত্তি। মুগ্ধ আর দৃষ্টিতে সবটা দেখল। কিয়ৎক্ষণ চুপ করে থেকে গুনল মেয়েটার নিস্তব্ধতা। পরক্ষণেই আগের ন্যায় দৃঢ় কণ্ঠে আওড়ালো, হাজবেন্ড বলতে জাত যাচ্ছে সিগনোরা। তৎক্ষণাৎ শক্ত মুখে চোখ পাকিয়ে দৃষ্টি উঁচায় মাহি। কণ্ঠে অনমনীয়তা বজায় রেখে বলে, অসম্ভব। আপনার মতো জঘন্য মানুষকে আর যাই হোক সজ্ঞানে আমি কোনোদিন নিজের স্বামী হিসেবে মানি না, আর মানবও না। হো রিয়েলি? তোর মানা অথবা না মানায় আমার যেন কয়টা বাল ছেঁড়া গেল বান্দির মেয়ে। গুনে দেখবি নাকি একবার? যুবকের কণ্ঠে স্পষ্ট বিদ্রূপ। তাক শুনে আগুন জ্বলে উঠে সপ্তদশীর সর্বাঙ্গে। গাল দুটোতে লাজের ছায়া লেপ্টে গেলেও সে কপট ঝাঁঝালো ভাব ধরে রইল। কঠিন কণ্ঠে প্রত্যুত্তরে বলল, দূরে সরুন অসভ্য লোক। আপনার এসব অসভ্যতামি অন্য জায়গায় গিয়ে দেখান। মুগ্ধ নিস্পৃহ ভঙ্গিতে ঠোঁট কামড়ে হাসল। হাতের মুঠোয় চেপে রাখা ধারালো তরোয়াল তক্ষুনি অদূরে ছুঁড়ে ফেলল। তা কেমন ঝনঝনিয়ে উঠল। মাহি সঙ্গে সঙ্গে তটস্থ হলো। চোখ মুখ খিচে বন্ধ করে নিতেই কর্ণকুহরে প্রবেশ করল মুগ্ধের অদ্ভুত শান্ত কণ্ঠ। কাকে গিয়ে দেখাবো? আমার তো তুই ছাড়া কেউ নেই বান্দির মেয়ে। বিদ্রুপাত্মক কণ্ঠে আওড়ালো। কথার গভীরতা ছিল বড্ড। তীব্র রাগে গজগজ করতে থাকা মাহি থোড়াই বুঝল এহনো কথার গভীরার্থ। সে উল্টো শ্লেষাত্মক ভাবভঙ্গি ফোটালো ঠোঁটের কোণে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, খারাপদের আবার মানুষের অভাব পড়ে? আশ্চর্য, আপনার কেউ নেই শুনে আমার কি একটু হাসা উচিত? নাকি আমার অজান্তেই আমাকে নিয়ে নোংরামিতে মেতেছেন তা ভেবে একটু কাঁদা উচিত? কোনটা করবো বলুন? আপনি কি করেছেন আমার সাথে? আমার জানা মতে আমি আপনাকে বিয়ে করিনি, না ধর্মীয় মতে আর না কোনো কাগজে। বাকিটুকু পূর্ণ করার পূর্বেই থতমত খেলো মাহি। তক্ষুনি চোখ উঠিয়ে তাকালো রূঢ় মানবের পানে। দেখলো লোকটা কেমন বিদ্রুপাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহির বিচক্ষণা একে একে সব মিলিয়ে ভেবে বসলো অনেক কিছু। নিশ্চিত হবার উদ্দেশ্যে তৎক্ষণাৎ লোকটার পানে ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করলো, ডু ইউ হ্যাভ এনিথিং লাইক হোয়াট অ্যাম আই থিঙ্কিং? মুগ্ধ ঠোঁটে ঠোঁট পিষে হাসল। চোখ দুটো সরু করে তাচ্ছিল্যের সহিত আওড়ালো, ইয়েস আই হ্যাভ বান্দির মেয়ে। সহসা হতবাকতার অতল সমুদ্রে সাঁতার না জেনে ডুব দিল সপ্তদশী। অর্ধ ডুবন্তর ন্যায় হাঁসফাঁস করতে লাগলো ক্রমাগত।
ছলো দৃষ্টিজোড়া একত্রে নিক্ষেপ করে অস্ফুটে কেবল শুধালো। কাগজ? মুগ্ধ তৎক্ষণাৎ প্রতিউত্তর করেনি, উল্টো মেয়েটার ঘাড়ে করতাল চেপে ধরে পা ঘোরালো উল্টো পথে। মাহি এগুচ্ছে, যুবক পিছু পিছু ছুটছে এক প্রকার। মিনিট পাঁচেক বাদেই দাম্ভিক পুরুষ সগৌরবে বেরিয়ে এলেন ওয়াশরুম থেকে। অতঃপর কঠিন গলায় হুংকার ছুড়ে ডাকলেন। এডউইন। আশেপাশেই ছিল না কি এডউইন? অমন এক ডাকে তড়িৎ বেগে ছুটে এলো যে নতমস্তকে তটস্থ হয়ে দুয়ারপানে কদম থামায় এডউইন, দাঁড়িয়ে থাকা মনস্টারের হুকুম পাওয়ার অপেক্ষায়। ঠিক তখনই গম্ভীর মুখ রূঢ় মানব মেয়েটাকে ছেড়ে দিয়ে নিজের পাহাড়সম বলিষ্ঠ দেহখানা এলিয়ে দিল জানালার দ্বারে কাউচের গায়ে। রাজকীয় ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে ওভারকোটের পকেট হাতড়ে বার করলেন একখানা ক্রুটোস্ট নিকারাগুয়ান সিগার এবং লাইটার। ভীষণ ভাব নিয়ে সিগারেটটা ঠোঁটের কোণে চেপে লাইটার ধরায় মুগ্ধ। মুখভর্তি কুলসিত ধোঁয়া টেনে দম খিচে থেমে রইল কিয়ৎক্ষণ। অতঃপর সময় নিয়ে মুখগহ্বর থেকে ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তে গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ল। ফাইলটা নিয়ে আয়। এডউইন বাধ্য মানুষ, হুকুম পাওয়া মাত্রই চলে গেল তামিল করতে। এদিকে হতভম্ব মাহি, হতবিহ্বলতা ভাব ধরেছে সে। মুগ্ধ তখন নিজ আসনে বসে দুষ্টু ইঙ্গিত ছুড়ল মেয়েটার দিকে। ঠোঁটের কোণে হতে সিগারেটটা নামিয়ে শীষ বাজিয়ে মনোযোগ টানল মাহির। ছি ছি। তড়িৎ কুঞ্চিত দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহি, মুখ ঝামটি দিয়ে বলে ওঠে। কি সমস্যা? শ্লেষাত্মক ভঙ্গিতে জিভের ডগা দিয়ে গাল ঠেকালো মুগ্ধ। আঙ্গুলের ভাঁজে আটকে রাখা সিগারেটটা আরেকবার টান বসিয়ে হিসিয়ে আওড়ালো। যতক্ষণে পেপারস আসছে ততক্ষণ তুই চাইলে এখানে এসে বসতে পারিস। কপাল গুটায় মাহি, তাকালো সন্নিষ্ঠ চোখে। লোকটা অত বড়, দেহটা একাই দখল করে আছে কাউচের পুরোটা জায়গা। তাহলে লোকটা কোথায় তাকে বসার জন্য বলছে? অবোধ বোবা মানবী বোধগম্যহীনের ন্যায় পরপরই জিজ্ঞেস করলো। কোথায় বসতে বলছেন? পাহাড়ের মতো শরীরটা তো একাই ছড়িয়ে আছে কাউচে, তাহলে আবার আগ বাড়িয়ে আমাকে ডাকছেন কেন? বসবো কি আপনার মাথায়? তুই চাইলে মাথায় কেন, আরও অনেক জায়গাতেই বসতে পারিস। তবে হুটহাট কিছু কিছু ছোঁয়া পেলে আমার কিন্তু কোনো দোষ নেই। আপাতত কাছে আয়, বস এখানে। বলেই বেহায়া পুরুষ নিজ বদনখানি আর একটু এলিয়ে দিল কাউচের গায়ে। পায়ের ওপরে পা নামিয়ে উন্মুক্ত করল কোল। মাহি তখনও বোধগম্যহীনের ন্যায় তাকিয়ে আছে। তা আর দৃষ্টিতে অবলোকন হওয়া মাত্রই যুবক কেমন বাঁকা হেসে শ্লেষাত্মক ভঙ্গিতে বলে ওঠে। দাঁড়িয়ে দেখলে ফিল পাবি বান্দির মেয়ে। পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল সিটে বসতে ডাকছি তোকে, আর তুই কি না অমন বলদের মতো তাকিয়ে আছিস? ছ্যা ছ্যা। কপালের ভাঁজ গাঢ় হলো সপ্তদশীর। আপাদমস্তক পরক করল রূঢ় মানবকে। বেহায়া লোকটা অমন কোল ছেড়ে ছড়িয়ে বসে আছে কেন? মাহি কেমন বোকার ন্যায় ফের জিজ্ঞেস করে ওঠে। আর ওই কমফোর্টেবল সিটটা কোনটা? এ পর্যায়ে গালের ভাঁজে সময় নিয়ে জিভ ঠেসে রাখল মুগ্ধ। হাসল বোধহয় নীরবে। মেয়েটাকে আর একটু জ্বালাতন করতে তক্ষুনি বেহায়ার ন্যায় হাত রাখলো প্যান্টের অগ্রভাগে। দুষ্টু কণ্ঠে শুধালো। এই যে মাই ল্যাব, পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল স্থান বসার জন্য। যদিও বা বসলে মাঝে মধ্যে পাখির ডাক শুনবি, বাট ব্যাপার না, শুয়ে যাবে। আয় আয়। তক্ষুনি তেলে বেগুনের ছাদ করে জ্বলে উঠল মাহি। কটমট করতে করতে ঝামটি দিয়ে বসলো মুখে। কিরমিরিয়ে আওড়ালো। পিওর নির্লজ্জ বেহায়া লোক। রূঢ় মানব তৎক্ষণাৎ মেয়েটাকে শুধরে দেবার ভঙ্গিতে বিজ্ঞের ন্যায় হাত নাড়িয়ে চাড়িয়ে আওড়ালো। হুম, নট অনলি এ পিওর নির্লজ্জ বেহায়া লোক, বাট অলসো এ ডার্টি মাইন্ডেড হট অ্যান্ড হ্যান্ডসাম। ভুল বলিস কেন? মাহি আর কথা বাড়ালো না, দাঁতে দাঁত খিচে মুখ ঘোরালো অন্যত্র। এরই মধ্যে কক্ষে ফের আগমন ঘটল এডউইনের। হাতে তার একখানা কালো রঙা ফাইল। গম্ভীর মুখ মানুষ অতি শ্রদ্ধায় তা এগিয়ে দিলেন মুগ্ধের দিকে। মুগ্ধ রয়ে শয়ে ফাইলটা হাতে নিয়ে গমগমে গলায় বলে বসলো। গেট আউট।
অ্যাডউইনকে আর পাইকে, বেচারা এমনিতেই ভয়ে আছে। মনস্টারের আদেশ পাওয়া মাত্রই চলে গেল কক্ষ থেকে। এদিকে মুগ্ধ আর কিছু বলার পূর্বে মাহির তৎক্ষণাৎ এগিয়ে এসে ছো মেরে যুবকের হাত থেকে নিয়ে নিল ফাইলখানা। মুগ্ধ নিরুত্তেজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মাহি অস্থির এলোমেলো অপ্রসন্ন কায়দায় খুলছে ফাইলের গা। সময় নিয়ে 2-4টে কাগজ উল্টাতেই আচানক তার দৃষ্টি থমকালো 4 নাম্বার কাগজের মসৃণ পৃষ্ঠায়, যেথায় গোটা গোটা অক্ষরে লেখা ম্যারেজ কন্ট্রাক্ট। প্রথম পক্ষ অধীর রায়, দ্বিতীয় পক্ষ মাহিরা এহসান। আশ্চর্যের বিষয় হচ্ছে প্রথম পক্ষের সিগনেচারের স্থানে মুগ্ধের স্বাক্ষর থাকলেও দ্বিতীয় পক্ষের স্থানে মাহির স্বাক্ষর নেই। সেথায় রয়েছে লাল কালিতে মাখো মাখো একখানা টিপসই। কন্ট্রাক্টের শর্তাবলী রয়েছে বেশ কিছু, তন্মধ্যে মাহির চোখ গিয়ে আটকিয়েছে 7 নম্বর শর্তে, যেখানে জল করছে। আমি মাহিরা এহসান সজ্ঞানে জানাচ্ছি, আমি অধীর রায়কে নিজ স্বামী হিসেবে গ্রহণ করেছি। রাশিয়ান আইন মোতাবেক এই বিয়ে আমি মানছি। আমি যদি কোনোদিন তাকে ছেড়ে চলে যেতে চাই অথবা তাকে ছেড়ে চলে যাবার প্রয়াস করি, তাহলে সে আমার পুরো পরিবারকে মেরে ফেললেও আমি কিচ্ছু বলবো না। আমি তাকে এই অধিকার দিলাম। ভরকায় মাহি, কাপা কাপা বদনে তক্ষুনি অগ্নির দৃষ্টিতে তাকায় মুগ্ধের পানে। বজ্রকণ্ঠে গর্জে বলে ওঠে, এসব কি বিস্ট, কি এসব? কোন সাহসে আপনি এমন উল্টাপাল্টা পেপারস বানিয়েছেন? আর কে দিয়েছে এই টিপসই? মুগ্ধ নির্বিকার সিগারেট টানতে টানতে সেফ আওড়ালো। বিয়ে করেছি তোকে, দিবে কি তোর খালাম্মা? এটার মাথায় বুঝি আবারও আকাশ ভেঙে পড়ল। হতবুদ্ধির ন্যায় অস্ফুটে জিজ্ঞেস করলো, কবে, কখন দিলাম আমি? যখন ঘুমিয়েছিলি। পা দুটো নড়বড়ে হলো মাহির, বদনখালা হলো টলমলে। কিংকর্তব্য বিমূঢ় অবিশ্বাসের ছাপ ফুটল সপ্তদশীর মুখবয়বে। ঘাড় নুইয়ে আরেকবার তাকালো হাতে থাকা কাগজটার পানে। অমনি হৃদয় কোণে চিনচিনে ব্যথা অনুভূত হলো মেয়েটার। সে কেমন শক্ত মুখে তক্ষুনি 2 হাতে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলল সবগুলো কাগজ। কিয়ৎক্ষণ বাদেই পুরো ঘরময় ছড়িয়ে দিল কাগজের টুকরোগুলো। কার্যসিদ্ধি শেষে ফোঁস নিঃশ্বাস ফেলল মাহি, যেন করে ফেলেছে অনেক বড় কিছু। এরই মধ্যে ভাবলেশহীন যুবক কেমন শ্লেষাত্মক ভঙ্গিতে বলে ওঠে, কতগুলো ছিড়বি বান্দির মেয়ে? দ্যাট ওয়াজ জাস্ট এ ফাকিং কপি। সহসা ঘাড় উঁচিয়ে তাকায় মাহি। নিজেকে আর সামলে রাখতে না পেরে নিষ্পাপ মানবী তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। বাঁধভাঙা কান্নায় ফেটে পড়ে থেমে থেমে আওড়ালো, কেন করলেন এমনটা বিস্ট? আপনি তো আমায় এসব বলে আনেননি। আপনি বলেছিলেন আমাকে মাত্র 6 মাস নিজের কাছে রাখবেন, তারপর আবারও আমাকে ফিরিয়ে দিবেন আমার পরিবারের কাছে। তাহলে এখন কথা ঘোরাচ্ছেন কেন আপনি? কেন বানালেন এমন মিথ্যে কন্ট্রাক্ট পেপার? দাম্ভিক পুরুষ এতক্ষণ নড়ে চড়ে বসলো। এক বসায় একখানা সিগারেট শেষ করে আরেকটা বার করে এনে গুজলো ঠোঁটের কোণে। ডান হাতের রুক্ষ আঙ্গুলের ডগায় লাইটারটা দক্ষ কৌশলের ন্যায় নাড়িয়ে চাড়িয়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। অতঃপর মাত্র 2 কদমে মেয়ের পানে এগিয়ে এসে দাঁড়ালো রূঢ় মানব ভাবলেশহীন ভঙ্গিতে উত্তর দিল, দ্যাটস ডিপেন্ড অন মাই মুড মাই গার্ল। তখন সহ্য হচ্ছিল না তাই বলেছি 6 মাস রাখবো, বাট এখন। আলগোছে মাথা তুলল মাহি। যুবকের পানে তাক করল নিজ ফোলা ফোলা ছলছল চোখ দুটো। জড়িয়ে আসা কণ্ঠে আওড়ালো, বাট এখন। মুখভর্তি সিগারেটের কলুষিত ধোঁয়া টেনে মুখ ঝাঁকিয়ে আনে মুগ্ধ। বেয়াদবের ন্যায় সবটা ধোঁয়া ছাড়ল মেয়েটার মুখের ওপর। অমনি দুর্গন্ধের নিঃশ্বাস আটকে নিল মাহি। অন্যত্র মুখ ঘুরিয়ে কাশতে লাগলো অনবরত। এরই ফাঁকে যুবক আলতো করে আঙ্গুল ঢোকালো ও মেয়েটার নরম চুলের মাঝে। সেথায় মৃদু চাপ বসিয়ে রমণীর পেলব মুখখানা নিজের দিকে ঘুরিয়ে এনে ভরাট কণ্ঠে আওড়ালো, বাট এখন তোকে না জানলে আমার ঘুম হয় না। তোর কণ্ঠ কানে না গেলে আমার সকাল শুরু হয় না। তোর মুখ না দেখলে আমার নেশা হয় না। তুই আশেপাশে না থাকলে আমার হ্যালুসিনেশন হয়, মারাত্মক হ্যালুসিনেশন। অন্তত আমার ভালো থাকার প্রয়োজন হলেও তোকে আমার চাই বান্দির মেয়ে। শুধু 6 মাসের জন্য না, তোর নিঃশ্বাস অব্দি তোকে আমার চাই। তোর প্রতিটি রাতের দখলদারিত্ব আমি নিজের নামে করতে চাই। তোর প্রতিটি ভোর যেন আমাকে দিয়ে শুরু হয়, সে ব্যবস্থা আমি করতে চাই। তোকে আমি বন্দি বানালাম সিগনুরা। আমার বাপের রাজত্বে একমাত্র কোমল ফুল হিসেবে
বন্দি বানালাম তোকে। হতবিহ্বল চোখে তাকিয়ে আছে মাহি। যুবকের সুদর্শন মুখখানায় নজর বুলাতেই তার অদৃশ্য দৃশ্যপট ভেসে উঠছে। যুবকের করা সকল অত্যাচারের পূর্ণ দৃশ্য, বাবার অপমান, ভাইদের কান্না, নিজের ওপরে করা প্রতিটি অমানবিক অত্যাচার কানের কাছে আবারও বোধ হয় বেজে উঠল যুবকের বলা শেষ কথাগুলো। আই জাস্ট হেট ইউ অ্যান্ড ইয়োর ওয়ার্ডস। ঘৃণা করি আমি তোকে, শুনছিস? ঘৃণা করি তোকে। তোর মুখ দেখলে আমার জাস্ট বমি আসে। কথাগুলো মনে পড়তেই ডুকরে ওঠে মানবী। সহসা নামিয়ে নিল ঘাড়। উপরিভাগের ধারালো দাঁত কপাটি ঈর্ষণে অধরের নরম চামড়া আঁকড়ে ধরে থেমে থেমে আওড়ালো। আপনার কাছে বন্দি হওয়ার চেয়ে মরে যাওয়া ঢের ভালো বিস্ট। শত হলেও আপনার দেয়া বিষ বাক্যের ক্ষতগুলো কি আর অত সহজে মিটবে আমার হৃদয় থেকে? যুবক নিশ্চুপ চোখে তাকিয়ে আছে অপলক ভাবে। হৃদয়টা হুট করেই মোচড়াচ্ছে তার। কেমন যেন একটা চিনচিনে ব্যথা নামক কি এমন ব্যথা। সে কেমন চোখ কুচকালো। অভ্যন্তরীণ তীব্র ব্যথাগুলো সয়ে নিয়ে গমগমের গলায় শুধায়। তুই মান বা না মান, তোর বাকিটা জীবন এখন থেকে কেবলমাত্র আমার নামেই লিখিত হলো। ধীরে ধীরে না হয় দুর্বল হবি। রমণী পর মুহূর্তে মুখ তুলে আবারও দৃঢ় কণ্ঠে আওড়ালো। সামান্য একটা কাগজের টুকরোর এত ক্ষমতা নেই যে কিনা মাহিরা এহসানকে আপনার মতো নিষ্ঠুর অধীর রায়ের প্রতি দুর্বল করবে। যুবক মোটেও অবাক হয়নি, উল্টো ভীষণ আত্মবিশ্বাসের সাথে মুখ এগিয়ে আনলো মেয়েটার মুখপানে। দৃষ্টি সরু করে শুধালো। বাট তুই আগে থেকেই এই অধীর রায় ওরফে মির্জা সায়ান মুগ্ধের উপর দুর্বল বান্দির মেয়ে। বিশ্বাস না হলে নিজেকে একবার প্রশ্ন করেই দেখ। ব্যতিব্যস্ত মাহি অভ্যন্তরীণ লুকায়িত বাক্যটুকু ধরা পড়ে যাবার আশঙ্কায় মানবী তৎক্ষণাৎ মুখবয়বের ভাব ফোটালো কপটতায়। দৃষ্টি লুকিয়ে একই রকমের স্বরে আওড়ালো। তা নিশ্চয়ই আপনার স্বপ্নে। যুবক ফের গাল ঠেসে হাসলো। ধীরে ধীরে নিজ রুক্ষ অধর যুগল আলতো করে ছোঁয়ালো সপ্তদশীর নরম তুলতুলে অধর যুগলের গায়ে। অতঃপর হাসকি স্বরে আওড়ালো। স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে খুব একটা সময় লাগবে না আমার বান্দির মেয়ে। রমণী তাচ্ছিল্যর হাসি টানলো ঠোঁটের কোণে। তাচ্ছিল্য স্বরেই জানালো। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স না। মুহূর্তেই মাথাটা ধপ করে জ্বলে উঠল মুগ্ধের। জোর বাড়ালো মেয়েটার চুলের গোছায় লুকিয়ে থাকা আঙ্গুলগুলোর। তক্ষুনি মৃদু ব্যথায় কুকিয়ে ওঠে মাহি। অথচ রুরু মানব কেমন চোয়াল শক্ত করে কটমট কণ্ঠে বলছে। ডোন্ট ইউ ডেয়ার টু হার্ট মাই ইগো সিগনোরা। তুই নিজেও জানিস না আমি আমার ইগো স্যাটিসফাই করার জন্য ঠিক কোন কোন পর্যায়ে যেতে পারি। আমি তোকে সময় দিচ্ছি যেন তুই নিজে থেকে আমার প্রতি দুর্বল হতে পারিস। বাট তোকে আমার প্রতি দুর্বল বানানোটাকে আমার ইগো বানাস না। ট্রাস্ট মি বেব, এটা তোর জন্য একদম মাত্রাতিরিক্ত টক্সিক হবে। মাহি নাক টানছে, দৃঢ় কণ্ঠে আওড়াচ্ছে। আমি মরে গেলেও আপনার প্রতি উইক হব না। যদি কখনো এমনটা হবার আশঙ্কা হয়ও, তবে আমি নিজেকেই নিজে শেষ করে দিব। আমি না মানি আপনাকে, না মানি আপনার এসব বুলশিট কন্ট্রাক্টকে। রাগী মানবের শান্ত হওয়া রাগটা আবারও বুঝি বেড়ে গেল তরতর করে। সে তক্ষুনি এক ঝটকায় ছেড়ে দিল মাহির চুলের গোছা। রাগে হিতাহিত জ্ঞান শূন্যের ন্যায় অনবরত ডলতে লাগলো নিজের ঘাড়। বিড়বিড়িয়ে আওড়ালো। তুই মরবি তাই না? বিড়বিড়িয়ে নিজের চিরচেনা খোলসের আবির্ভাব ঘটায় রুরু মানব। পকেট হাতড়ে ফোন বের করলো নিজের। অতঃপর দক্ষ হাতে ফোনের স্ক্রিনে ট্যাপ করলো কয়েকবার। সপ্তদশীর নীরদ চোখ দেখে বোঝা যাচ্ছে সবকিছু। বোধগম্যহীনতায় ডুবেছে তার মুখ। ঠিক তখনই রুরু মানবের নিজ হাতে থাকা ফোনের স্ক্রিনটা আলগোছে বাড়িয়ে ধরলো মেয়েটার পানে। মানবী আনমনে দৃষ্টি সেদিকে তাকাতেই আচমকা হোঁচট খেলো যেন। স্ক্রিনের স্পষ্ট দেখা যাচ্ছে একখানা শীততাপ নিয়ন্ত্রিত কেবিন, যার বেডে শুয়ে আছে মধ্যবয়স্ক তাইফ এহসান। গায়ে তার অসংখ্য মেশিনের তার, মুখে অক্সিজেন মাস্ক। মুহূর্তেই আটকে ওঠে মাহি। অস্থিরতায় চিৎকার দিয়ে দু হাতে ছিনিয়ে নেয় মুগ্ধের মোবাইলটা। কাঁপা কাঁপা হাতে ফোনের স্ক্রিনে হাত বুলিয়ে মাহি কেমন কম্পিত কণ্ঠে ডেকে উঠে। আব্বু,
আপু, আপু, কি হয়েছে তোমার আপু? ও আপু, আপু দেখো আমি। ও আপু, আপু, আমার দিকে একটু তাকাও না আপু। আপু গো, আপু। মাহি কাঁদছে, বাঁধ ভাঙা আর্তনাদে ডুকরে কাঁদছে। এরই মধ্যে রুড়ো মানব কেমন শক্ত চোয়ালে কাকে যেন আদেশ ছুড়ল। মেরে ফেল বাস্টারটাকে। আটকে উঠে মাহি হকচকিয়ে তাকায় মুগ্ধের পানে। লোকটা কাকে মারার কথা বলল, সন্দিগ্ধতায় কপাল কুঁচকে গেল মাহির। অমনি হাতে থাকা ফোন থেকে ভেসে এলো টুকটাক কিছু শব্দ। তড়িঘড়ি করে নজর আবারও ফোনের পানে ঘুরিয়ে আনে মাহি। তারপর বড় মুহূর্তেই যা দেখলো তাতে তার নিঃশ্বাসটা অবধি গলার কাছে আটকে গেল যেন। একজন ওয়ার্ড বয় তার আব্বুর মুখ থেকে মাস্কটা সরিয়ে দিচ্ছে। ধীরে ধীরে বুকের ওঠানামার গতি বাড়ছে তাইফ এহসানের। ছটফটানিও আছে বই কি। তৎক্ষণাৎ ঘর কাঁপিয়ে চিৎকার করে ওঠে মাহি। ফোনের পানে দৃষ্টি নিবদ্ধ রেখেই কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে আওড়ালো। এই কে, কে আপনি? আমার আব্বু? এটা না না না, আমার আব্বুর কষ্ট হচ্ছে। এই আমার আব্বুর মুখের মাস্ক দেন। আব্বু, আব্বু। ওয়ার্ড বয় থামছে না, এদিকে উদ্বিগ্নতাও কমছে না মাহির, না কমছে তার কান্না। নির্দয় মানব উঠে দাঁড়ায় ততক্ষণে চলে যাওয়ার উদ্দেশ্যে। কদম বাড়াতেই গেলেই আচমকা তার পা দুটো দু হাতের সঙ্গে বুকের সঙ্গে আঁকড়ে ধরে মাহি। বোধবুদ্ধি সব ভুলে বাবাকে বাঁচানোর জন্য শেষ প্রয়াসে বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে আপনাকে বেস্ট, আমার আব্বুকে মারবেন না। ওই লোকটাকে থামতে বলুন। বিনিময়ে আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আমি আমি কথা দিচ্ছি, আমি সব মুখ বুঝে মেনে নেব। তবু আমার আব্বুকে বাঁচান, একটু দয়া করুন বেস্ট। আপনি যা বলবেন আমি তাই করব। সহসা হাঁটু গেড়ে বসলো মুগ্ধ। দুহাতে আলগোছে পা থেকে ছাড়ালো মাহির দুটো হাত। অতঃপর দৃষ্টি দৃঢ়তা ঢেলে কিরমির কণ্ঠে আওড়ালো, তুই আমার আগে তোর মরণও পাপ। ক্রন্দনে উপচে পড়ার ঢেউয়ের নাস্তানাবুদ সপ্তদশী। আর্তনাদে বুক ফাটছে। শটান শিরদাঁড়া বোধ হয় জং ধরেছে তার। নতজানু হয়েছে ছোট্ট মাথাটা। মোলায়েম হাত দুটো তার বন্দী হয়েছে যুবকের রুক্ষ হাতের মুঠোয়। তার সরিয়ে ফেলার খুব একটা উদ্বেগ নেই সপ্তদশীর অন্তরালে। যুবক রূঢ় পুরোতায় নামে গভীর দৃষ্টি নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে অবুঝ রমণীর পেলব মুখখানায়। কাঁদতে কাঁদতে লাল টুকটুকে ভাব ধরেছে সপ্তদশীর সরু নাকের ডগা। গাল দুটোয় ভর করেছে লালিমা। ঠোঁট ফুলে গেছে কলা গাছের মতো। রূঢ় মানব আগ বাড়িয়ে থামালো না মেয়েটাকে। আশ্চর্য, মেয়েটার এহনো রূপখানা অত মনে ধরল কেন তার? কেমন বেহায়ার ন্যায় তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মানবী এবার নড়ে চড়ে উঠল ক্রুদ্ধ বদনে। খানিকটা তার কান্নার দরুন কেঁপে কেঁপে উঠছে। কণ্ঠে একরাশ নিষ্পাপ পরশ লেপ্টে সে আওড়ালো, আমার আব্বুকে মারবেন না বিস্ট, লোকটাকে থামান। যুবকের বাদামি অধর যুগল আচমকা টান বসল বাঁকা হাসির। চোখ দুটোতে নামলো চিরচেনা ক্রূরতা। সে তৎক্ষণাৎ মাহির হাত থেকে ছো মেরে কেড়ে নিল ফোনটা। অতঃপর বৃদ্ধা আঙ্গুলের দক্ষ স্পর্শে ফোনটার লাইন করল ডিসকানেক্ট। এহন কাণ্ডে আটকে উঠে মাহি। সহসা বিচলিত কণ্ঠে বলে ওঠে, এ কি করলেন? লোকটাকে থামালেন না কেন বিস্ট? আমার আব্বু, আমার আব্বু। এত সহজে মারবো না তোর জানোয়ার বাপকে। তার যে এখনো অনেক পাওনা বাকি আছে। বাট এতটুকু জেনে রাখ, তোর বাপের মৃত্যু আমার হাতেই নির্ধারিত। তা হোক আজ অথবা কাল। মানবীর ছোট্ট হৃদয়ে নরম ত্বকের কথাগুলো যেন এক একটা তীরের ফলার ন্যায় বিঁধল। সে কি অসহায় অনুভূতি! দম আটকে আসার উপক্রম। মাহি সদ্য কর্তৃক পাখির ছানার ন্যায় হাত ছটফটানি করতে লাগলো ক্ষুদ্র তনু। অশ্রুভারে খানিকটা নুইয়ে এসে সপ্তদশীর ভঙ্গুর কণ্ঠে আওড়ালো, এত বিষ! মনের কোণে এতটা বিষ নিয়ে কেন নিজের শত্রুর মেয়েকে এভাবে নিজের কাছে আটকে রাখার পায়তারা চালাচ্ছেন? এর চেয়ে ঢের শান্তির ছিল আপনি যদি আমায় একেবারেই প্রাণে মেরে ফেলতেন। যুবক হাসল। তার ছিল্লর সে হাসি। চোখ দুটোতে শ্লেষাত্মক ভাব ভঙ্গিমা ফুটিয়ে সে কেমন গমগমে গলায় শুধালো, তুই মরে গেলে আমি জ্বালাবো কাকে বান্দির মেয়ে?
তেজ বাড়ল মাহির। অশ্রুসিক্ত লোচনে এক অদৃশ্য আগুন লেপ্টে তরাক ঘাড় উঁচিয়ে তাকালো বেয়াদব নামক খ্যাত পুরুষটার পানে। দাঁত কপাটি একে অপরের সনে পিষ্ট করতে করতে বলে ওঠে, আপনার কি একটু খারাপ লাগে না? একটু বুক কাঁপে না এসব করতে? আমার এমন কান্না জড়িত কণ্ঠ শুনেও কিভাবে এতটা কোল্ড এক্সপ্রেশন দেন আপনি? কথাটা গায়ে লাগায়নি মুগ্ধ। উল্টো ভাবলেশীন ভঙ্গিতে এক হাত এগিয়ে এনে মুখের কাছে তুড়ি বাজিয়ে হামি টানলো বড় সড়ো, যেন মেয়েটার কথাবার্তায় বিন্দুমাত্র পাত্তা দেওয়ার ইচ্ছে নেই তার। সপ্তদশী নাক টানলো, এক অবাধ্য ঘৃণার দেয়ালে তুলল মন মস্তিষ্ক। ভগ্ন হৃদয়ে জুড়িয়ে আসা কণ্ঠে অস্ফুটে আওড়ালো, এখন নিজের বেঁচে থাকার উপরে বড্ড আফসোস হচ্ছে আমার। কেন যে এত কিছুর পরেও আল্লাহ আমায় বাঁচিয়ে রাখলেন? সপ্তদশীর অস্ফুট আওড়ানো বাক্যগুলো বেশ কানে গেল মুগ্ধের। পরপরই গালের ভাঁজে নিজের লকলকে জিভের ডগাটা ঠেলে দিল নির্দয় মানব। কোনরূপ বাক্য ব্যয়ে আচমকা নিজ শক্ত হাতে অমসৃণ থাবায় আঁকড়ে ধরল রমণীর নরম চোয়াল। এক ঝটকায় জোর করে মেয়েটার মুখখানা ঘুরিয়ে আনলো নিজের দিকে। মাহির চোখ খিচে বন্ধ করে নিয়েছে ততক্ষণে। যুবক নীরবে বাঁকা হাসল তা দেখে। বেহায়াপনার চরম সীমানায় নিজেকে আবির্ভূত করে সে আচানক মুখ আগালো মাহির মসৃণ মুখপানে। যুবকের উষ্ণ নিঃশ্বাস প্রতিটা ঝাপটা যেন তীব্রতা দোল খাচ্ছে সপ্তদশীর সম্পূর্ণ মুখমণ্ডলে। মাহির হাঁসফাঁস করছে এরবার। দুহাতে আলতো করে ধাক্কা বসায় রূঢ় মানবের রুক্ষ বক্ষভাজে। অথচ বালাই ষাট পাহাড় সম বলিষ্ঠ পুরুষ কি না নিজ জায়গায় থেকে টলল না একটু মাত্র। বেচারি সপ্তদশীর চোখ দুটো বুজে রেখেই ফের ডুকরে উঠল। এরই মধ্যে যুবক হুট করেই নিজের খোঁচা খোঁচা দাড়ি আবৃত রুক্ষ চোয়ালখানা আলতো করে ছুয়ালো সপ্তদশী মসৃণ কপালে। মুহূর্তে কেঁপে ওঠে মাহি, আটকে নিল নিঃশ্বাস। বুকটা ঢিপ ঢিপ করছে, গালে বোধ হয় বিচ্ছে হুল। রূঢ় মানবের নিজ কাজে মত্ত চোখ দুটো আবেশে বুঝে নিয়ে অনবরত গাল গলা নাক ঘষছে সপ্তদশী মসৃণ গালে। দক্ষ সুগন্ধ রসিকের ন্যায় আচমকা মেয়েটার গা থেকে নিঃশ্বাস টানলো জোরালো। পর মুহূর্তেই আচ্ছন্নতার ঘোরে ডুব দিলেন মাহিয়া বিস্ট। দিন দুনিয়া ভুলে তীব্র মাদকের সংস্পর্শে এসে সদ্য আসক্ত হবার ন্যায় হাসকি স্বরে আওড়ালো, ও মাই ইউ স্মেল লাইক মাইন। বিরক্তিতে কপাল কুঁচকায় মাহি। তরাক ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন আমায়, খবরদার কথায় কথায় আমায় ছোবেন না। যুবকের ঘোর তখনও অটুট। মেয়েটার গালে দাবিয়ে রেখেছে সরু নাকের ডগা। আগের ন্যায় চোখ দুটো বুজে রেখে নিরেট কণ্ঠে আওড়ালো, আমার যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবেই তোকে ছুবো। তুই না বলার কি? এইসব পরিণতির কথা আগে মনে ছিল না? কি দরকার ছিল আগ বাড়িয়ে আমার কাছাকাছি আসার? কি দরকার ছিল যখন তখন আমার গা ঘেঁষার? ইউ নো না আই ওয়ান্ট ইউ পিচ্ছি, বাট তুই শুনিসনি তো। তাহলে এখন দূরে যেতে বলছিস কেন? আর কেনই বা করছিস এত আফসোস? কি লাভ আফসোস করে? মাহি থমকায়, আনমনে মস্তিষ্কের গভীরে নাড়া দেয় পুরনো ঘটনা প্রবাহগুলো। সে কখন ঘেঁষল লোকটার কাছাকাছি, প্রতিবার তো লোকটাই মুখ তুলে চলে আসে তার নিকট। তাহলে এবার দোষের পাল্লাটা উল্টে গেল কেন? মাহি নাক ফোলালো বেশ। দৃঢ় চোয়ালে চিরবিরিয়ে বলে ওঠে, আমার জানা মতে আমি কখনো স্বেচ্ছায় আপনার কাছে ঘেঁষিনি। অলক্ষে দাঁতের রুষ্ঠ চাপায় অধর পিষে হাসল রূঢ় মানব। আলগোছে গাল সরিয়ে আনলো মেয়েটার গালের ওপর থেকে। পরক্ষণেই কুঞ্চিত দৃষ্টিতে তাকালো সম্মুখে। মাহির দৃঢ় দৃষ্টি নড়বড়ে হয়নি এখনো। যুবক কেমন বাঁকা হেসে আচানক সপ্তদশীর চোয়াল চেপে তার ক্ষুদ্র মুখখানা এগিয়ে আনলো নিজের কাছে। কণ্ঠে অনর পরিতুষ্টি বজায় রেখে হিসিয়ে শুধালো, ওহ মাই ফাকিং সিগনোরা। ব্যাপার না, এবার থেকে ঘেসবি, যখন তখন ঘেসবি, যেভাবে চাইবো সেভাবেই ঘেসবি, যত চাইবো তত ঘেসবি। ট্রাস্ট মি সিগনোরা, তুই নিজে থেকেই এসব করবি। যুবকের এখনো আত্মবিশ্বাসে হুট করে শ্লেষাত্মক হাসি ফুটল মাহির ঠোঁটের কোণে। আওড়ালো শ্লেষাত্মক বাণী, ইন ইউর ড্রিমস মেবি।
তৎক্ষণাৎ দৃষ্টি তীক্ষ্ণ হলো মুগ্ধের, চোয়াল হলো শক্ত, কণ্ঠে তেজ ঢেলে যুবক পরপরই শুধালো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শুধু তোর রিয়েল লাইফে নয়, বরং তোর স্বপ্নেও কাবু করে বসবো আমি। অ্যান্ড গেস হোয়াট, আমার এই তিক্ত দহনে পুড়ে একাকার হতে তুই নিজেই আমার কাছে ছুটে আসবি, সিগনোরা। সপ্তদশীর মুখাবয়বের বিপরীত ছাপ স্পষ্ট, চোখ দুটো চিকচিক করছে নোনা জল, দৃঢ়তা নামলো কণ্ঠায়। এত কনফিডেন্স? যাকে আমি কেবল ভাবছি ওই দিনটার কথা, যেদিন দ্য শ্যাডো মনস্টার উর্ফে দ্য ব্লাডি বিস্ট নিজের ইগো স্যাটিসফাইড করতে না পেরে ভীষণ বাজেভাবে হেরে যাবে। সেদিন তার অবস্থাটা কেমন হবে? লাইক এখন যেমন তেজ আছে তখন তেমন তেজ থাকবে তো? সপ্তদশীর তীক্ষ্ণ বাক্যবাণে শক্ত হলো রূঢ় মানব, ফোটালো দৃঢ় চোয়াল। মেয়েটা যে তাকে অপ্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়েছে তা আর বুঝতে বাকি নেই মাফিয়া বিস্টের। সে তৎক্ষণাৎ ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে নীরবে বোঝালো সম্মতি। কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে থেকে পরপরই গমগমে গলায় শুধালো। তেজ এবং শক্তি দুটোই আজন্ম আমার ব্যক্তিত্বে থাকবে বান্দির মেয়ে। আর রইল বাকি ইগো। তোকে আমার প্রতি দুর্বল করাটা যদি আমার ইগো হয় তাহলে শুনে রাখ, আমার ইগো অনেক হাই। আজ পর্যন্ত হেরে যাওয়া নামক শব্দের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি কখনো, না পরবর্তীতে কোনোদিন হবে। তুই বললি তুই কোনোদিন আমার প্রতি দুর্বল হবি না, তাই তো? দেন সিগনোরা। শেষ বাক্যটুকু আওড়ালে মুখটা আচমকা এগিয়ে আনে মুগ্ধ, ঠেকালো মেয়েটার একদম মুখের কাছে, বাঁকা হেসে তীক্ষ্ণ কণ্ঠে আওড়ালো। মে আই গো ফর এ ট্রায়াল? মানবী নিশ্চুপ, কেবল দৃষ্টিজোড়া অপলকভাবে তাকিয়ে আছে রূঢ় মানবের চোখের পানে। বোধহয় অজানা মায়ায় বোধ হারিয়েছে সে। ভেবুলার ন্যায় অজান্তেই মাথা নাড়ালো ওর উপর নিচ। তা দেখে গাল ঠেলে নীরব হাসল মুগ্ধ। তক্ষুনি মেয়েটার অধরে টুপ করে অধর ছুঁয়ে সেভাবেই হাসকি স্বরে শুধালো। কিসের অনুমতি দিয়ে দিলি বান্দির মেয়ে? খেয়াল আছে এবার আমি ঠিক কতটা বেপরোয়া হব? সহ্য করতে পারবি তো? কজ আমি জানি আমার জয় নিশ্চিত। রক্তাক্ত চারপাশ, এলোমেলো কামরা, নরম ফ্রেমের বিছানাটায় দশা হয়েছে করুণ। বিছানার এক পাশ দিয়ে ঝুলছে একখানা নিস্তেজ হাত, যার আঙ্গুলগুলো থেকে চুইয়ে পড়ছে লৌহ। সফেদ রঙা ব্ল্যাঙ্কেটের আড়ালে বোধহয় লুকিয়ে রাখা নিস্তেজ দেহটা। একজোড়া বুট পরিহিত কদমের মালিক নির্বিঘ্নে এগিয়ে এসে দাঁড়ালো বিছানার পাশে। গম্ভীর মুখভঙ্গি তার, এক হাত ধরে রাখা টবেকো পাইপ, ঠোঁটের ফাঁকে মাউথপিস গুজিয়ে অনবরত টানছে তামাক। তার চারপাশে আশেপাশে গোটা কতক দেহরক্ষী, শত হলেও অত বড় মাপের গ্যাংস্টার বস বলে সে কথা। খানিকটা অ্যাটিটিউড তো থাকবেই। সুদর্শন কপাল গোছালেন এ পর্যায়ে, ঠোঁটের কোণে মাউথপিস চেপে ধরে রেখে নীরবে বা হাত বাড়িয়ে নাড়িয়ে আদেশ ছুড়লেন। ব্ল্যাকেট সারা। পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ড তাই করল। তক্ষুনি সামান্য এগিয়ে এসে এক ঝটকায় তুলে দিল ব্ল্যাঙ্কেটটা। অমনি আশেপাশে থাকা সকলে কেমন মুখ কুঁচকে ঘুরে গেলেন অন্যত্র। কেউ কেউ অলক্ষ্যে কেঁপে উঠলেও নিস্তেজ দাবিয়ানের অমন করুণ দশা দেখে। অথচ গ্যাংস্টার বস নিকোলাস নির্বিকার, ভ্রুক্ষেপ পলকহীন কায়দায় তামাক টানছে শব্দ করে। তন্মধ্যে পেছন থেকে এগিয়ে এসেছে গ্রাবিয়েল, নিকট শুভাকাঙ্ক্ষী, ডান হাত, আফ্রিকান বলিষ্ঠ পুরুষ সে। মুখখানায় রাজ্যের অন্ধকার, গম্ভীর মুখের মানব তখন আলগোছে গলা খাকারি দিলেন, গমগমে গলায় বলে উঠেন। বস, দামিয়ানকে কে মারলো এভাবে? সহসা নিকের সমুদ্র নীল আখিদ্বয়ের শক্ত দৃষ্টি একত্রে নিক্ষেপ হলো গ্র্যাবিলিয়নের মুখপানে। অমনি থতমত খেয়ে গেল বেচারা। তড়িঘড়ি করে দৃষ্টি নামিয়ে কদম সরাতে চাইলেই সম্মুখ থেকে ধেয়ে আসছে নিকের বজ্র কঠিন ধমক। ইউ সার্ন অফ বাস্টার্ড! মানুষ মারার স্টাইল দেখেও বুঝিস না এটা কার কাজ? এমন একটা নামি দামি হোটেলে এসে দিনের দুপুরে মানুষ মেরে যাওয়ার সাধ্য কেবল একজনেরই আছে। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় গ্র্যাবিয়েল, বিভ্রমে ডুবে অস্ফুট স্বরে আওড়ায়। ইউ মিন ইটস মনস্টার?
নিক বাঁকা হাসলো কেমন, তৎক্ষণাৎ শরীর ঘুরিয়ে কদম বাড়ালো অদূরে কাউচের পানে। সেথায় রয়েছে নিজ আকর্ষণীয় পুরুষালী দেহখানা এলিয়ে দিয়ে পায়ের ওপরে পা তুলে সে ভীষণ ভাব নিয়ে তামাক টানতে টানতে আওড়ালো। মনস্টার নিজে এসেছে বাস্টারটাকে মেরে দিয়ে গেছে, তার মানে ঘটনা সত্যি। মনস্টার হ্যাজ অফ উইকনেস। গ্রেবিয়েল দৃষ্টি শুরু করলো এ পর্যায়ে, মুখটায় গাম্ভীর্যের ছাপ নামিয়ে সন্দিহান গলায় বলল, কিন্তু এখনও তো হতে পারে কিন্তু এমনও তো হতে পারে আমরা একটু বেশি ভাবছি নিক। কারণ দামিয়ান তোমার কাছে ওই মেয়েটার খোঁজ দিয়েছে, যাকে মনস্টার তার প্যানেলে আটকে রেখেছে। বাট অ্যাজ পার উই নো, মনস্টারের প্যালেসে অনেকেই আছে, আনডাউটলি সেখানে মেয়েও আছে। তাহলে তোমার কি সত্যিই মনে হয় মনস্টার শুধুমাত্র ওই একটা মাত্র মেয়ের প্রতি উইক? আই ডোন্ট নো হোয়াই, বাট আমার এটা মোটেও বিশ্বাস হচ্ছে না। নিরুত্তাপ নিক পায়ের ওপর পা তুলছে, নাচাচ্ছে সে, দু হাতের কাউচের গায়ে এলিয়ে দিয়ে গভীর কণ্ঠে আচমকা বিস্ফোরিত এক বাক্য ছুড়ল সুদর্শন। রুশদি কিং যে মেয়ের সুরক্ষা, তাকে তার পেন্ট হাউসে আড়াল করেছে, তার প্রতি মনস্টারের দুর্বলতা নেই বলছো? খুনি আকাশ ভেঙে পড়ল গ্র্যাভিয়েল। মুখবয়বে তার মুহূর্তেই লেপ্টে গেল হতবিহ্বলতার ছাপ, বিস্ময়ভাবে দূরত্ব বাড়ল ঠোঁট দুটোর মাঝে, হতবিহ্বল কণ্ঠে আওড়ালো, একথা তুমি কিভাবে জানলে নিক? ওয়েট এ মিনিট। আমলো গ্র্যাভিয়েল এক মুহূর্তে স্থবির হয়ে বিচক্ষণতার সঙ্গে হিসেব কষল মনে মনে। একে একে দুই মিলে হঠাৎ আন্দাজে ঢিল ছুঁড়ে ফের আওড়ালো, এমন নয় তো মনস্টারের হিডেন প্যানেলে আমাদের কেউ থাকবে না বলছো? নিকের আগ বাড়িয়ে বলা বিস্ফোরিত বাক্যে আশ্চর্যিত ছাপ ফুটল গ্র্যাভিয়েলের মুখে, সেই সঙ্গে বাড়ল তার কৌতূহল। মানব তৎক্ষণাৎ ছুটে এলো নিকের পানে, অতি আগ্রহে জানতে চাইল, কে সে নিক? আর এমন হলে আমরা এখনো বসে আছি কেন? এহনো কথার প্রতি উত্তর করলেন না সুদর্শন গ্যাংস্টার বস। নির্বিকারে উঠে দাঁড়ালেন বসা ছেড়ে, হাতের তালুতে টবেকো পাইপখানা চেপে রেখে এগুলেন লিভিং এরিয়ার দিকে। তবে প্রতিমধ্যেই তার দৃষ্টি গিয়ে আচমকা ঠেকল অদূরে সোফার এক কোণে। সে তার গায়ের ওপর ব্যাঙ্কলেট জড়িয়ে জড়সড় ভাব নিয়ে বসে আছে রুশো স্লাট রমণী। তাকে দেখা মাত্রই না মানবের অভ্যন্তরে আবেদন বিদ্যুৎ ঝলক উঠল যেন। সে তক্ষুনি বাঁকা হেসে কদম বাড়ালো রমণীর দিকে। রমণী ভীত, কিছুক্ষণ আগে স্বচক্ষে দেখেছে অত বড় দুর্ঘটনা, তাই তো কেমন তটস্থ সে। নিক এগিয়ে এলো চুপচাপ, চোখে মুখে এক প্রকার লিপ্সা লেপ্টে ঠোঁট কামড়ে চেয়ে রইল মেয়েটার পানে। ভীত রমণীর রক্তিম মুখখানা আপাদমস্তক পরখ করতেই যুবক কেমন হিসিয়ে শুধালো, দামিনের চেষ্টা ছিল বলতে হবে। কথাটা বলেই যুবক তৎক্ষণাৎ দু হাতের সজোরে ধাক্কা দিয়ে বসল রুশ স্লাট রমণীর গায়ে। এহেন অতর্কিত আক্রমণে দিশাহীন রমণী আচমকা হেলে পড়ল সোফার নরম কোলে। লিপসুক নিক তার পানে ঝুঁকে এসে গা থেকে ব্ল্যাঙ্কেটখানা টেনে সরাতে চাইলেই রমণী ভীত সন্ত্রস্ত কণ্ঠে আওড়ালো, নো নো নো, নট নাও। নিষিদ্ধ অনুভূতিতে টলমল নিক থোড়াই শুনল রমণীর নাকচ। সে উল্টো এক হাতে তক্ষুনি রমণীর গা থেকে ব্ল্যাঙ্কেট টেনে এনে ছুঁড়ে ফেলল মেঝেতে। মুহূর্তেই উন্মুক্ত হলো রুশ রমণীর দেহ সৌষ্ঠ নারী লিপসুক। যুবক একে কেমন বাঁকা চোখে দেখে যাচ্ছে মেয়েটাকে। রমণী নিজেকে ঢাকতে চাইলেও যুবক হাত বাড়ালো নিজের প্যান্টের অগ্রভাগে। অতঃপর রমণীর হাজার বাধা দেওয়া সত্ত্বেও খারাপ পুরুষ লিপ্ত হলো নিষিদ্ধ আদিম কাজে। এরই মধ্যে লিভিং এয়ারে হাজির গ্রেভিয়েল। অস্থির উচ্চাটনে কি যেন বিড়বিড়িয়ে যাচ্ছে সে। আনমনে বাঁ দিকে দৃষ্টি উঁচিয়ে তাকাতেই অমনি ফের থতমত খেল গম্ভীর পুরুষ। তড়িঘড়ি করে নজর ঝুঁকিয়ে প্রস্থান ঘটাতে উদ্যত হতে কর্ণকুহরে ভেসে এলো নিকের শীতকার ধ্বনিতে আওড়ানো বাক্য, ফাকিং বাস্টার মনস্টার, শুনে রাখ, খুব শীঘ্রই তোর দুর্বলতা থাকবে এই স্লটের জায়গায়, আর আমি রোজ না প্রতি মুহূর্তে তোকে নিলামে তুলবো। আই প্রমিস। শহরের সবচেয়ে দামি স্টেজে ওর
নাম উঠাবো আমি? ফাক। অন্ধকারে নিমজ্জিত করা যেথায় চোখ যাচ্ছে সেথায় ধুধু অন্ধকার। সপ্তদশীর কক্ষের দুয়ারের পানে দাঁড়িয়ে আছে মিলা। চিন্তায় কপালের চামড়া পড়েছে ভাঁজের ছাপ। তরুণী আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তক্ষুনি পা ছুটালো কক্ষে। বিচলিত কণ্ঠে আওড়ালো, মুনলাইট, মুনলাইট কোথায় তুমি? অন্ধকারে পা টিপে টিপে হাঁটছে মিলা। হাঁটার পথিমধ্যে হুট করেই তার পা দুটো স্পর্শ পেল কারো শীতল অঙ্গের। তক্ষুনি ভরকায় মিলা, হাঁটা থামিয়ে তড়িঘড়ি করে হাঁটু ভেঙে বসলো মেঝেতে। অন্ধকার হাতড়ে মেঝেতে পড়ে থাকা মানবীর গায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে আওড়ালো, মুনলাইট, কি হয়েছে তোমার? এভাবে মেঝেতে শুয়ে আছো কেন? এই মেয়ে! সপ্তদশী সজাগ তবুও দুর্বল কণ্ঠে ফুঁড়ে কথা বেরুচ্ছে না তার। মিলা আরো অস্থির হলো। এক নাগারে বেশ কতকবার ডাকার দরুন নীরব কান্নায় জর্জরিত মেয়েটা অস্ফুট স্বরে থেমে থেমে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।